আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। নারী ও কন্যারা এগিয়ে গেলে এগিয়ে যাবে বিশ্ব। শুরু হচ্ছে বিশেষ আলাপচারিতা উৎকর্ষ। সুপ্রিয় শ্রোতা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কমিউনিটি রেডিও বিক্রমপুর 99.2 FM এর ব্যক্তিগত অগ্রগতি ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধি বিষয়ক অনুষ্ঠান উৎকর্ষ। অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে আছি আমি অর্ণা এবং আমি সাইফুল। আজ আপনারা শুনবেন উৎকর্ষ অনুষ্ঠানের 40তম পর্ব। শ্রোতা, অনুষ্ঠানটি এফএম এর পাশাপাশি অনলাইনে শুনতে ভিজিট করুন www.radiobikrompur99.2 FM এবং রেডিওর ফেসবুক পেজ www.facebook.com/radiobikrompur99.2 FM এই লিঙ্কে। আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ফোন বা SMS করুন 01701267000 এই নাম্বারে। রেডিওর ফেসবুক পেজে গিয়েও আপনারা মন্তব্য বা প্রশ্ন করতে পারেন। এছাড়া রেডিওতে অনুষ্ঠানটির পূর্ণ সম্প্রচার শুনতে পাবেন আগামী 12 ডিসেম্বর বিকাল 5:30 আর হ্যাঁ, অনুষ্ঠানের শেষ অবধি আমাদের সাথেই থাকবেন, কারণ অনুষ্ঠানের শেষে থাকছে কুইজ এবং সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। শ্রোতা, আপনাদের জানিয়ে রাখছি 40তম পর্বের মাধ্যমে আজ শেষ হচ্ছে উৎকর্ষ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সম্প্রচার। তবে আপনারা চাইলে আমাদের রেডিওর ফেসবুক পেজে গিয়ে উৎকর্ষ অনুষ্ঠানের সকল পর্ব পুনরায় শুনতে পারবেন। অনুষ্ঠানটি প্রচারিত হলো গ্যাপ ইনের পেস প্রোগ্রামের অর্থায়নে এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC এর সহযোগিতায়। প্রিয় শ্রোতা, উৎকর্ষ অনুষ্ঠানের এই পর্বে কথোপকথন, শ্রোতা মতামত, নাটিকা ও বিশেষজ্ঞের সাক্ষাৎকারের মধ্য দিয়ে আজ আমরা জলবায়ু সংকট, পরিবেশ দূষণ এবং পরিবেশ সুরক্ষা সম্পর্কে বিস্তারিত জানব। বাহ, খুব সময় উপযোগী একটি বিষয় দিয়ে আমরা উৎকর্ষ অনুষ্ঠানটি শেষ করছি, কি বলো? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। ভৌগোলিক অবস্থান আর পরিবেশ বিপর্যয়ের ফলে আমাদের দেশে বছর জুড়ে কোনো না কোনো দুর্যোগ লেগেই থাকে। তুমি নিশ্চয়ই জানো, গত 20 আগস্ট থেকে শুরু হওয়া বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট সহ 11 জেলার বিশাল অংশ পানির নিচে তলিয়ে যায়। এতে প্রাণহানি হয় 71 জনের, বাস্তুচ্যুত হয় 5 লাখেরও বেশি মানুষ। এই বন্যায় প্রায় 58 লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো, বাড়িঘর, কৃষি ও মৎস্য খাত। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও আমাদের জলবায়ু সংকট বাড়ার আরও দুটি কারণ হলো মানবসৃষ্ট দুর্যোগ এবং মহামারী। সাম্প্রতিক বছরগুলিতে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনাজনিত বিপর্যয়ের উদাহরণ হলো অগ্নিকাণ্ড, ভবনধস, নগর বন্যা এবং অপরিকল্পিত অবকাঠামোগত কর্মকাণ্ডের কারণেও বিভিন্ন ধরনের বর্জ্যের কারণে ব্যাপক নদী দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ ইত্যাদি। প্রাকৃতিক দুর্যোগ রোধ করা অসম্ভব, তবে মানুষ পরিবেশকে রক্ষা করে বা দূষণ মুক্ত রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে। শ্রোতা, আমরা এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সোমাইয়া ইসলাম, সমন্বয়ক, সমবেত প্রচেষ্টা। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমরা স্থানীয় কয়েকজন তরুণীর কথা শুনব এবং জানব পরিবেশ সুরক্ষায় তারা কতটুকু সচেতন। দৈনন্দিন জীবনে পরিবেশকে সুরক্ষিত বা দূষণমুক্ত রাখার জন্য কিন্তু আমরা সকলেই দেখা যায় কম বেশি অনেক কিছু করে থাকি। পরিবেশকে দূষণমুক্ত রাখার জন্য কালো ধোঁয়া সৃষ্টি করে এমন যানবাহন, কীটনাশক, কলকারখানার ব্যবহার কমাতে পারি। বেশি বেশি গাছ লাগিয়ে এবং রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা পরিবেশকে দূষণমুক্ত রাখতে পারি। এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি জনসচেতনতা বৃদ্ধি করা। যেমন হচ্ছে জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে আমরা বলতে পারি বেশি বেশি করে গাছ লাগান এবং পরিবেশ বাঁচান।
মানুষ অনেক ছোট ছোট প্রচেষ্টা করে দৈনন্দিন জীবনযাপনে দৈনন্দিন পছন্দ করে বস্তুগত ব্যবহার দক্ষ ও রক্ষণশীল হয়ে পরিবেশকে রক্ষা করতে পারে। মানুষ তাদের দৈনন্দিন জীবনে সুন্দরভাবে পরিবেশে বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের সুরক্ষা পরিবেশ রক্ষায় কাজ করে থাকে। এইসব ধরন হতে পারে জল নিষ্কাশন, পানি নিষ্কাশন এবং পানি বিশুদ্ধকরণ। এটা হতে পারে চিপসের প্যাকেট নির্দিষ্ট স্থানে ফেলা এবং আশেপাশের যে দূষণগুলো সেই দূষণগুলো রোধ করার মাধ্যমে মানুষ পরিবেশকে সতেজতা ফিরিয়ে আনার জন্য মানুষ বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকে। এইভাবেই মূলত মানুষ পরিবেশকে রক্ষা করে এবং পরিবেশের দূষণমুক্ত রাখতে চেষ্টা করে। দৈনন্দিন জীবনে পরিবেশকে সুরক্ষিত বা দূষণমুক্ত রাখার জন্য কিন্তু আমরা সকলেই দেখা যায় কম বেশি অনেক কিছু করে থাকি। পরিবেশকে দূষণমুক্ত রাখার জন্য কালো ধোঁয়া সৃষ্টি করে এমন যানবাহন, কীটনাশক, কলকারখানার ব্যবহার কমাতে পারি। বেশি বেশি গাছ লাগিয়ে এবং রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা পরিবেশকে দূষণমুক্ত রাখতে পারি। বেশি বেশি করে গাছ লাগান এবং পরিবেশ বাঁচান। শ্রোতা, স্থানীয় কয়েকজন তরুণ তরুণীর কাছ থেকে জানলাম পরিবেশ সুরক্ষায় কিংবা পরিবেশকে দূষণমুক্ত রাখতে তাদের উদ্যোগ সম্পর্কে। তাদের মতো আমরা অনেকেই পরিবেশ দূষণমুক্ত রাখার ব্যাপারে জানি, কিন্তু তারপরও এই ব্যাপারে অসচেতন কিংবা উদাসীন। তবে আমাদের সকলের মনে রাখতে হবে, পরিবেশ দূষণ যত প্রকট হবে মানব সভ্যতা তত হুমকির সম্মুখীন হবে। শ্রোতা, এবারে যেতে চাই মূল আলোচনায়। আজ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন সুমাইয়া ইসলাম, সমন্বয়ক, সমবেত প্রচেষ্টা। প্রিয় অতিথি, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাকে রেডিও বিক্রমপুরে স্বাগত জানানোর জন্য। প্রথমে জানতে চাই, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বলতে আমরা কি বুঝি? আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। এই লাইনটির সঙ্গে অল্প বিস্তর কিন্তু আমরা সবাই পরিচিত। পরিবেশে আমাদের বসবাস, জীবনধারণ, গাছ, নদী, নালা, পাহাড়, পশু পাখি, কীট পতঙ্গ তথা জড় জীব সবকিছু নিয়েই পরিবেশ। অন্যদিকে জলবায়ু পরিবর্তন হল পৃথিবীর গড় তাপমাত্রা এবং আবহাওয়ার অবস্থার দীর্ঘমেয়াদী পরিবর্তন। বর্তমানে জলবায়ু পরিবর্তনের মধ্যে রয়েছে বৈশ্বিক উষ্ণায়ন, বৈশ্বিক গড় তাপমাত্রা চলমান বৃদ্ধি এবং পৃথিবীর জলবায়ুর উপর এর ব্যাপক প্রভাব। বৃহত্তর অর্থে জলবায়ু পরিবর্তন পৃথিবীর জলবায়ুর পূর্ববর্তী দীর্ঘমেয়াদী পরিবর্তনগুলিকেও অন্তর্ভুক্ত করে। জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ ও আমাদের জীবনে কি কি প্রভাব পড়ছে ও সংকট তৈরি হচ্ছে? ওয়ার্ল্ড রিস্ক ইন্ডেক্স 2023 জলবায়ু বিপর্যয়ের ঝুঁকিতে বিশ্বব্যাপী বাংলাদেশকে নবম স্থানে রেখেছে। 2050 সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশ তার ভূখণ্ডের 17% হারাবে, যার ফলে দেশের 30% কৃষিজমি নষ্ট হবে। উপকূলীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্ত মানুষ শহরমুখী হতে বাধ্য হয়। এতে জলবায়ু অভিবাসীদের জীবনযাত্রার মান কমে যায়, যা উচ্চ স্তরের দরিদ্র, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তাহীনতা, বাল্যবিবাহ এবং জাতীয় দারিদ্রতা বৃদ্ধিতে ভূমিকা করে। আমাদের দেশের 85% এরও বেশি গ্রামীণ পরিবার তাদের জীবিকা নির্বাহের জন্য কৃষির উপর নির্ভর করে। জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, খরা এবং বৃষ্টিপাতের পরিবর্তন খাদ্য ও পুষ্টি নিরাপত্তাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। পরিবর্তনশীল তাপমাত্রা উপকূলীয় এলাকায় ধান উৎপাদন ক্ষতিগ্রস্ত করছে। বাংলাদেশে 2050 সাল পর্যন্ত মোট ধান উৎপাদন প্রতি বছর 7.4% হ্রাস পাবে বলে অনুমান করা হয়েছে। কৃষিজমির যে কোনো ক্ষতি বা অবনতি গ্রামীণ এলাকায় জীবিকার নিরাপত্তাহীনতাকে তীব্র করে তোলে। জলবায়ু পরিবর্তনের পরিণতি স্বাস্থ্যসেবা খাতে অগ্রগতি হ্রাস করছে এবং বাংলাদেশের জন্য দারিদ্র্য মোকাবেলা করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা কঠিন করে তুলছে। জনাব, পরিবেশ সুরক্ষার জন্য পরিবেশকে দূষণমুক্ত রাখা ভীষণভাবে জরুরি। তাই পরিবেশ কি কি কারণে দূষিত হয় এবং এই দূষণের ফলে কি ধরনের বিপর্যয় হতে পারে সেই সম্পর্কে যদি সংক্ষেপে বলেন। পরিবেশের প্রধান তিনটি উপাদান হচ্ছে বায়ু, মাটি ও পানি। পরিবেশের প্রত্যেকটি উপাদান পরস্পর নির্ভরশীল এবং
একে অপরের সম্পূরক রূপে কাজ করে। মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ, কিন্তু উন্নয়নের জন্য জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা বৃদ্ধি, একক ব্যবহারের প্লাস্টিকের বর্ধিত ভোগবাদ এবং কীটনাশক ব্যবস্থাপনা ও উৎপাদনের জন্য রাসায়নিকের উপর নির্ভরতা বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি এবং আমাদের ভূমি, জল এবং বায়ু দূষণের দ্রুত বৃদ্ধি ঘটাচ্ছে। শিল্প কারখানার বর্জ্য, যানবাহন ও কারখানার অত্যাধিক ধোঁয়া, যানবাহনের হাইড্রোলিক হর্নের বিকট শব্দ, মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার, বন উজাড় এবং প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের পরিবেশ দূষণের অন্যতম কারণ। বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা, প্রাকৃতিক গ্যাস, ডিজেল এবং অন্যান্য জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে। আবার কলকারখানার ধোঁয়া, ইটভাটার ধোঁয়া, গাড়ির কালো ধোঁয়া, রেফ্রিজারেটর থেকে নির্গত গ্যাস ইত্যাদি বাতাসের সাথে মিশে বায়ু দূষণ হচ্ছে এবং অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, যা ক্যান্সার ও শ্বাসকষ্টজনিত রোগে মৃত্যুহার বাড়ায়। ঢাকা এবং বাংলাদেশের অন্যান্য শহরে বিশ্বের উচ্চমাত্রার শব্দ দূষণ রয়েছে। ইউএস ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ নয়েজ কন্ট্রোলের মতো রাস্তার শব্দ উচ্চ রক্তচাপ, আলসার, হৃদরোগ, মাথা ব্যথা বা স্নায়ুর সমস্যা সৃষ্টি করতে পারে। এমনকি অতিরিক্ত শব্দের সংস্পর্শে শিশুর জন্মগত ত্রুটি তৈরি হতে পারে। শব্দ দূষণের কারণে উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং হজমের সমস্যাও হতে পারে। আবার দূষিত পানি নিয়মিত ব্যবহার করলে চর্মরোগ, টাইফয়েড, জন্ডিস বা হেপাটাইটিসের মতো রোগ হতে পারে। এছাড়াও দূষিত জল বা নদীতে বসবাসকারী প্রাণী যেমন মাছ এবং জলজ গাছপালার মধ্যেও দূষণ ছড়িয়ে পড়ে। খাদ্যচক্রের মাধ্যমে এই ক্ষতিকর পদার্থগুলো আবার মানবদেহে প্রবেশ করে। ফলে সরাসরি দূষিত পানির কাছাকাছি না থাকলে সেই দূষিত পদার্থগুলো এইসব মাছের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে, যা জন্মগত ত্রুটি বা ক্যান্সারের কারণ হতে পারে। তাই পরিবেশকে দূষণমুক্ত রাখতে আমাদের কালো ধোঁয়া ও বিকট শব্দ উৎপন্নকারী যানবাহনের ব্যবহার কমাতে হবে। কারখানার ধোঁয়া ও বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। কীটনাশক ও রাসায়নিকের যথাযথ ব্যবহার কমাতে বা নিশ্চিত করতে হবে এবং বেশি করে গাছ লাগাতে হবে। পাশাপাশি নবায়নযোগ্য শক্তির ব্যবহার সম্পর্কে জনসচেতনতাও বাড়াতে হবে। জনাব, আপনি বলছিলেন নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়িয়েও আমরা পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে পারি। আপনি কি এ ব্যাপারে বিস্তারিত বলবেন? পৃথিবীতে মানুষের প্রয়োজনে সাধারণত দুই ধরনের জ্বালানি পাওয়া যায়। প্রথমত নবায়নযোগ্য জ্বালানি, যা সূর্যের আলো, বাতাস, পানি ও বায়োগ্যাস সহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের মাধ্যমে উৎপাদিত হয়। নবায়নযোগ্য শক্তি স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। অন্যদিকে অনবায়নযোগ্য জ্বালানি, যা তেল, কয়লা, গ্যাস ও পারমাণবিক শক্তি ব্যবহারে উৎপাদিত হয়। অনবায়নযোগ্য শক্তি কোনো এক সময় ফুরিয়ে যাবে বা শেষ হয়ে যাবে। উল্লেখ্য, তেল, কয়লা ও প্রাকৃতিক গ্যাসগুলো একত্রে ফসিল ফুয়েল নামে পরিচিত। পৃথিবীতে জনসংখ্যার বৃদ্ধি ঊর্ধ্বমুখী হওয়ায় উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে প্রাকৃতিক সম্পদের ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। যদিও বাংলাদেশের মতো বিশ্বের বহু উন্নয়নশীল দেশে জনগণের মৌলিক চাহিদা মেটানোর জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের গুরুত্ব অনস্বীকার্য। এমতাবস্থায় বর্ধিত জনসংখ্যার চাহিদা মেটানোয় সমগ্র পৃথিবীতে নবায়নযোগ্য জ্বালানি তথা পরিবর্তে কয়লা, তেল, গ্যাস ও পারমাণবিক শক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন তুলনামূলকভাবে অনেক বেশি দৃশ্যমান। কিন্তু গবেষণায় দেখা যায় যে বছরে ফসিল ফুয়েল থেকে প্রায় ৩৫ বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে যোগ হচ্ছে, যা স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব এবং কার্বন নিঃসরণ মুক্ত। পরিবেশগত অবক্ষয় এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য শক্তির গুরুত্ব অপরিসীম। ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশের জন্য নবায়নযোগ্য এবং বিশেষ করে সৌরশক্তি সবচেয়ে সস্তা বিকল্প হতে চলেছে। ২০০৩ সাল থেকে ইটকল, গ্রামীণ শক্তি, ব্র্যাক, সৃজনী প্রভৃতি কোম্পানিগুলো দেশের বিভিন্ন এলাকায় সৌরবিদ্যুৎ সরবরাহের দায়িত্ব পালন করে আসছে। বাংলাদেশে বছরে ৩০০ দিন বেশি রোদ থাকে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের মতো সৌর আলোকিত দেশে সারা বছরই পর্যাপ্ত পরিমাণ সৌরবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এজন্য প্রত্যন্ত অঞ্চলে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। বিভিন্ন কোম্পানি সোলার প্যানেল ইনস্টল করার বিভিন্ন সুযোগ দেয়। এর খরচও সাধারণ মানুষের নাগালের মধ্যে। এইসব কোম্পানির কর্মচারীদের জানানো হলে তারা নিজ নিজ বাড়িতে সোলার প্যানেল বসিয়ে দেন।
বর্তমানে সৌরবিদ্যুৎ চালিত পাম্পের সাহায্যে সেচ দেওয়া হচ্ছে। যদি সারা দেশে সৌরচালিত পাম্প দিয়ে সেচের পরিকল্পনা করা সম্ভব হয় তাহলে বছরে বিপুল পরিমাণ ডিজেল সাশ্রয় হবে। এতে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এই ব্যবস্থায় কার্বন নিঃসরণ বন্ধ করে পরিবেশ রক্ষায় কার্যকর ব্যবস্থা রাখা সম্ভব, কারণ সৌরবিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া সম্পূর্ণ পরিবেশ বান্ধব। জনাব, নারী ও মেয়েদের উপর পরিবেশ ও জলবায়ু সংকটের প্রভাব কতটুকু? নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলিতে জলবায়ু পরিবর্তনের সামাজিক, অর্থনৈতিক এবং স্বাস্থ্যগত প্রভাব পুরুষদের তুলনায় নারী এবং মেয়েদের ক্ষেত্রে বেশি পরিলক্ষিত। জলবায়ু সম্পর্কিত দুর্যোগের সময় নারীদের মৃত্যুর হার বেশি এবং জলবায়ুর পরিবর্তনজনিত অভিঘাতসমূহ প্রজনন, স্বাস্থ্য এবং অধিকার, শিক্ষা, বাল্যবিবাহ, লিঙ্গভিত্তিক সহিংসতা এবং আর্থসামাজিক অবস্থার চারপাশে বিদ্যমান লিঙ্গ বৈষম্যকে আরও বাড়িয়ে তোলে। বাংলাদেশে সাধারণত নারীরা গৃহস্থালির পানি সংগ্রহ, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি এবং বেশিরভাগ ঘরোয়া কাজ করে থাকেন। লবণাক্ততা এবং খরাপ্রবণ এলাকায় নিরাপদ পানীয় জলের উৎস কমে আসছে, ফলে ওই এলাকায় নিরাপদ পানি সংগ্রহের জন্য নারীদের দূরবর্তী এলাকায় যেতে হয়। তখন নারীর গৃহস্থালির কাজের বোঝা আরও বেড়ে যায়, অতিরিক্ত সময় নেয় এবং শারীরিক কষ্ট হয়। বন্যা ও ঘূর্ণিঝড় আক্রান্ত এলাকায় নারীরা মাসিক ও অন্যান্য প্রজনন, স্বাস্থ্যের পরিচ্ছন্নতা বজায় রাখতে অসুবিধার সম্মুখীন হন। আমাদের দেশে দুর্যোগকালীন আশ্রয় কেন্দ্রে যথাযথ মাসিক স্বাস্থ্যবিধি সুবিধা সবসময় পাওয়া যায় না। আক্রান্ত এলাকার নারীরাও পুরুষদের তুলনায় বেশি লবণাক্ত জল খাওয়া ও ব্যবহার করার কারণে আমাশয়, ডায়রিয়া এবং ত্বকে ফুসকুড়ির মতো রোগে আক্রান্ত হন। প্রাকৃতিক দুর্যোগের সময় এবং পরে নারী ও মেয়েরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর মধ্যে রয়েছে। বিশ্বব্যাপী জাতিসংঘের পরিবেশ অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের 80% নারী। এই বিপর্যয় বাড়ার সাথে সাথে লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিসহ নারী ও মেয়েদের শারীরিক ও আর্থসামাজিক দুর্বলতাও বৃদ্ধি পায়। প্রাকৃতিক দুর্যোগের সময় এবং পরে নারী ও মেয়েরা লিঙ্গভিত্তিক সহিংসতার উচ্চতর ঝুঁকিগুলি অনেকগুলি রূপ নেয়, যার মধ্যে রয়েছে গার্হস্থ্য সহিংসতা, শারীরিক সহিংসতা, যৌন শোষণ এবং নির্যাতন। নারীদের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশি, তারপরও অনেকে বলেন পরিবেশ সুরক্ষায় নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আপনার মতামত কি? কথাটির সাথে আমিও একমত, কেননা পরিবেশ রক্ষাকারী হিসেবে নারী সবচেয়ে বেশি ভূমিকা রাখে। নারীর সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্ক, যা সৃষ্টির আদি থেকে স্বীকৃত। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে অধিকাংশ মানুষ তাদের জীবিকার জন্য পরিবেশের উপর নির্ভরশীল। কৃষিকাজ থেকে শুরু করে গবাদি পশু পালন, রান্না করা এবং জলাশয় থেকে মাছ সংগ্রহ করা সবকিছুই পরিবেশের সাথে সম্পর্কিত। আর এর সবকটি কাজে নারীর শ্রম ও অবদানকে অস্বীকার করার কোনো উপায় নেই। নারীরা ফসলি মাঠে তাদের মূল্যবান শ্রমশক্তি বিনিয়োগ করে, চাষাবাদে অগ্রণী ভূমিকা রাখারও দাবিদার। জমিতে বীজ রোপণ করা থেকে তার প্রাসঙ্গিক পরিচর্যা এবং ফসল ঘরে তোলা পর্যন্ত নারীরা সব ধরনের কর্মযোগে সম্পৃক্ত থাকে। এছাড়া গ্রামীণ এলাকায় গৃহস্থালির বজ্র ও গোবর থেকে কম্পোস্ট ও ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে নারীরা যে শুধু বেশি ফসল উৎপাদনে তারা ভূমিকা রাখছেন তা নয়, পাশাপাশি তারা স্বাবলম্বীও হচ্ছেন। সর্বোপরি পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছেন। অন্যদিকে আদিবাসী নারীরা তাদের নিজস্ব ও দেশীয় জ্ঞান প্রয়োগ করে ফসলের জীববৈচিত্র্য এবং বীজের জাতগুলি সংরক্ষণ করে, বন অক্ষত রাখে এবং পরিবর্তিত জলবায়ুতে কৃষিকাজে তাদের স্থিতিস্থাপকতা তৈরি করে পরিবেশের সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করেছে। এছাড়া গৃহস্থলীর বজ্র, প্লাস্টিক এবং পানির ব্যবহার, পুনঃব্যবহার ও পূর্ণ ব্যবহার এর বিষয়ে পরিবারের সদস্যদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে নারীদের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। ফলে আমাদের পরিবেশ রক্ষায় নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ। জনাব, আমরা এতক্ষণের আলোচনা থেকে জানলাম জলবায়ু সংকট মোকাবেলা ও পরিবেশ সুরক্ষায় পরিবেশ সচেতনতা ভীষণ জরুরি। তাই পরিবেশ সচেতনতা সম্পর্কে যদি বলেন। পরিবেশের রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন দূষিত পদার্থ থেকে রক্ষা করাই হলো পরিবেশ সচেতনতা, অথবা পরিবেশকে নির্মল রাখার জন্য মানুষের ইতিবাচক মানসিকতাই হলো পরিবেশ সচেতনতা। পরিবেশ সচেতনতা বর্তমান প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি আমাদেরকে মানব ক্রিয়াকলাপের দ্বারা পৃথিবীতে সৃষ্ট প্রভাব সম্পর্কে সচেতন করতে সাহায্য করে এবং উন্নয়নের দিকে পরিচালিত করে। পরিবেশ বা প্রাকৃতিক সম্পদ রক্ষা করা পরিবেশ সচেতনতার একটি মূল উদ্দেশ্য। বর্তমান প্রেক্ষাপটে মানুষ পরিবেশের উন্নয়নের
নামে প্রতিনিয়ত পরিবেশের ক্ষতি করে যাচ্ছে। এজন্য পৃথিবীর ভারসাম্য রক্ষা ও মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে পরিবেশ রক্ষায় সর্বাধিক গুরুত্ব দিতে হবে। আর এই ক্ষেত্রে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ছাড়া কোনো বিকল্প নেই। জনাব, জলবায়ু সংকট, পরিবেশ দূষণ এবং পরিবেশ সুরক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা আমাদের শ্রোতাদের পরিবেশ সুরক্ষায় আরও মনোযোগী এবং সচেষ্ট করে তুলতে সাহায্য করবে। আজকের অনুষ্ঠান থেকে পরিবেশ সুরক্ষার বিষয়ে অনেক কিছু জানলাম। আমি আমার পরিবারের সদস্যদের অনুষ্ঠানটি শোনাবো। প্রিয় শ্রোতা, আশা করি সাইফুলের মতো আপনারাও পরিবেশ দূষণ মুক্ত রেখে পরিবেশ সুরক্ষায় সচেতন হবেন। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের জন্য রয়েছে পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক একটি গান। শুনো বলে জনগণ, ও এবার সচেতন। দুনিয়ার জনগণ, ও এবার সচেতন। পরিবেশের অবস্থা ভালো না এখন, হায়রে পৃথিবীর অবস্থা ভালো না এখন। সময় থাকিতে তোমরা হও সচেতন বাইরে, সময় থাকিতে তোমরা হও সচেতন। শুনো বলে জনগণ, হয় এবার সচেতন। দুনিয়ার জনগণ, হয় এবার সচেতন। পরিবেশের অবস্থা ভালো না এখন, হায়রে পৃথিবীর অবস্থা ভালো না এখন। সময় থাকিতে তোমরা হও সচেতন বাইরে, সময় থাকিতে তোমরা হও সচেতন। করোনা মহামারী কত জীবন নিল কারি, হলো কত বাড়ি গাড়ি, পারলো যে দূষণ। করোনা মহামারী কত জীবন নিল কারি, হলো কত বাড়ি গাড়ি, পারলো যে দূষণ। জল করো সংরক্ষণ, করো বৃক্ষরোপণ। জল করো সংরক্ষণ, করো বৃক্ষরোপণ। নইলে বিশ্বের আরো হবে উষ্ণায়ন। সময় থাকিতে তোমরা হও সচেতন বাইরে, সময় থাকিতে তোমরা হও সচেতন। পলিথিনের ব্যবহার করো এবার পরিহার, নইলে ধ্বংস হবে জগৎ সংসার। পলিথিনের ব্যবহার করো এবার পরিহার, নইলে ধ্বংস হবে জগৎ সংসার। ছিল যত শুভ দিন হলো যে বিলীন, ছিল যত শুভ দিন হলো যে বিলীন। সুস্থ থাকো পৃথিবীতে আসো যতক্ষণ, সুস্থ থাকো পৃথিবীতে আসো যতক্ষণ। সময় থাকিতে তোমরা হও সচেতন হায়রে, সময় থাকিতে তোমরা হও সচেতন। পরিবেশে বাঁচলে পরে মানুষও বাঁচতে পারে, এ কথা তোমরা রাখিও স্মরণ। পরিবেশে বাঁচলে পরে মানুষও বাঁচতে পারে, এ কথা তোমরা রাখিও স্মরণ। করো চিন্তা পাবে না, সময় গেলে পাবে না। করো চিন্তা পাবে না, সময় গেলে পাবে না। তোমাদের হাতে এখন জীবন আর মরণ, হায়রে তোমাদের হাতে এখন জীবন আর মরণ। সময় থাকিতে তোমরা হও সচেতন বাইরে, সময় থাকিতে তোমরা হও সচেতন।
সময় থাকিতে তোমরা হও সচেতন বাইরে, সময় থাকিতে তোমরা হও সচেতন। শুনো বলে জনগণ হয় এবার সচেতন, দুনিয়ার জনগণ হয় এবার সচেতন। পরিবেশের অবস্থা ভালো না এখন, হায়রে পৃথিবীর অবস্থা ভালো না এখন। সময় থাকিতে তোমরা হও সচেতন বাইরে, সময় থাকিতে তোমরা হও সচেতন। সময় থাকিতে তোমরা হও সচেতন বাইরে, সময় থাকিতে তোমরা হও সচেতন। পরিবেশই আমাদের বেঁচে থাকার প্রধান অবলম্বন। পরিবেশ দূষণ মুক্ত থাকলে আমরা মুক্ত থাকব বিভিন্ন জটিল কঠিন রোগ, দুর্যোগ ও মহামারী থেকে। পরিবেশ সুরক্ষিত থাকলে আমরাও থাকব সুরক্ষিত। তাই আসুন পরিবেশ রক্ষায় সচেতন হই, অন্যকেও সচেতন করে তুলি, পৃথিবীটাকে বাসযোগ্য করে তুলি, ধ্বংসের হাত থেকে রক্ষা করি। শ্রোতা, আপনাদের জন্য আমাদের আজকের কুইজ। পরিবেশ দূষণ মুক্ত রাখার পদ্ধতি নয় কোনটি? ক, অনবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, খ, বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার এবং পুনর্ব্যবহার, গ, সৌর বিদ্যুৎ ব্যবহার, ঘ, জমিতে কীটনাশকের ব্যবহার কমানো। প্রিয় শ্রোতা, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি না করে উত্তর পাঠানোর জন্য যোগ দিন আমাদের ফেসবুক পেজে। আর যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন QUIZ, এরপরে একটি স্পেস দিয়ে সঠিক উত্তরের অপশনটি লিখে ঝটপট পাঠিয়ে দিন 01701267000 এই নম্বরে। শ্রোতা, আমরা অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম আজকের পর্বের মাধ্যমে শেষ হচ্ছে উৎকর্ষ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সম্প্রচার। তবে আপনারা চাইলে আমাদের রেডিওর ফেসবুক পেজে গিয়ে উৎকর্ষ অনুষ্ঠানের সকল পর্ব পুনরায় শুনতে পারবেন। প্রিয় শ্রোতা, আপনাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো সময় কিংবা অন্য কোনো অনুষ্ঠানে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। রেডিও বিক্রমপুর 99.2 FM এর সাথেই থাকুন। শুভ বিদায়। অনুষ্ঠানটি প্রচারিত হলো গ্যাপ ইনের পেস প্রোগ্রামের অর্থায়নে এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC এর সহযোগিতায়।